সাল 2008 বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে 300 আসনের বিপরীতে 230টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ। অপরদিকে সেই নির্বাচনে জামায়াতে ইসলামের আসন ছিল মাত্র 2টি। 2008 থেকে 2026 মাঝখানের এই 18 বছর, এই সময়টুকুতে বাংলাদেশের সমাজে কী এমন বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেল, যেখানে সেই আওয়ামী লীগ আজ নির্বাসিত এবং নিষিদ্ধ, এবং জামায়াত ইসলামকে ধরে নেওয়া হচ্ছে আগামীর বাংলাদেশের কাণ্ডারি। এটা কি কেবলই রাজনৈতিক পরিবর্তন, নাকি এর পিছনে রয়েছে কোনো আদর্শিক সমাজতাত্ত্বিক ব্যাখ্যা? আজকের ভিডিওতে আমরা তারই করব ময়নাতদন্ত। শব্দটি আমাদের দেশে শেখ হাসিনার সরকার পতনের পর ব্যাপক আলোচিত এবং সবার কাছেই পরিচিত। কিন্তু এই ফেসিবাদের জনক কিন্তু শেখ হাসিনা নন। ফেসিবাদের জনক হলেন ইতালির মুসোলিনি, এবং সেই ইতালির মুসোলিনির দেশেই জন্মগ্রহণ করেছিলেন একজন মার্কসিস্ট তাত্ত্বিক, যার নাম অ্যান্টোনিও গ্রামশি। সমাজ বিশ্লেষণে অ্যান্টোনিও গ্রামশির কাউন্টার হেজিমনি তত্ত্বটি সারা পৃথিবীব্যাপী সমাদৃত। আজকে আমরা সেই কাউন্টার হেজিমনি তত্ত্ব দিয়েই জানার এবং বুঝার চেষ্টা করব কিভাবে একটা আধিপত্য গড়ে ওঠে এবং কিভাবে তার বিপরীতে আরেকটা আধিপত্য সমাজে বিস্তার করে নেয়। সমাজতত্ত্ব বোঝার আগে জামায়াতের রাজনীতির মাঠে টিকে থাকার লড়াইটা একবার ভেবে দেখা দরকার। জামায়াত প্রতিষ্ঠিত হয়েছিল আজকে থেকে 85 বছর আগে, এবং এই দীর্ঘ রাজনীতি জীবনে জামায়াত কখনোই রাষ্ট্র ক্ষমতার মূলে আসতে পারে। পাকিস্তান শাসনামল 1959 এবং 1964 সালে সামরিক শাসক আইয়ুব খানের আমলে জামায়াত ইসলামীকে 2 বার নিষিদ্ধ ঘোষণা করা হয়। স্বাধীনতার পরবর্তী সময়ে যখন বাংলাদেশে ধর্মের রাজনীতি নিষিদ্ধ করা হয়, তখন জামায়াত ইসলাম তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞায় পড়ে, এবং সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপ হয় 2024 সালে আওয়ামী লীগ পতনের ঠিক কিছু মুহূর্তে আগে। ভোটের ইতিহাসও জামাতের জন্য খুব একটা সুখকর ছিল না। 1970 সালের নির্বাচনে 152টা আসনের বিপরীতে তারা লাভ করে মাত্র 4টি আসন। 1991 সালের নির্বাচন, যেই নির্বাচনে জামায়াত ইসলামী 18টি আসন লাভ করে, এবং 2008 সাল, যেই নির্বাচনে তারা আসন লাভ করে মাত্র 2টি। কিন্তু 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের দাপুটে জয় এটাই ইঙ্গিত করে যে জামাত সেই গিরিখাদে আর নেই। 2008 থেকে 2024 এই দীর্ঘ সময়ের রাজনীতিতে আওয়ামী লীগ তাদের নিজস্ব হেজিমনি তৈরি করে। গত 16 বছর শাসনে আওয়ামী লীগ কীভাবে তাদের আধিপত্যর বিস্তার করেছিল, সেটাই আমরা জানব গ্রামশির কাউন্টার হেজিমনি তত্ত্ব দিয়ে। হেজিমনি মানে হলো শাসক গোষ্ঠী কেবল পুলিশ বা সেনাবাহিনী দিয়ে নয়, বরং শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মের মাধ্যমে মানুষের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে জনগণের সম্মতি আদায় করে নেয়। আওয়ামী লীগ ঠিক এই কাজটিই করেছিল গত শাসনামলে। ইতিহাসের একক বয়ান প্রতিষ্ঠার মাধ্যমে তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ। এর বাইরে কারো অবদান থাকলে সেটা গৌণ করে দেখা হতো, এবং ভিন্ন মতাবলম্বীদের বলা হতো দেশদ্রোহী অথবা রাজাকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদের একটি অংশকে রাষ্ট্রীয় সুবিধা দিয়ে একটি নিঃস্ব বলয় আওয়ামী লীগ তৈরি করেছিল, যা তাদের ক্ষমতাকে বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে। টাকা থেকে শুরু করে রাস্তাঘাট, অফিস, সরকারি ভবন, সর্বত্র শেখ মুজিবুর রহমানের ছবি ও ভাস্কর্য দিয়ে প্রমাণ করার চেষ্টা হয়েছে যে আওয়ামী লীগ ও দেশ মূলত অভিন্ন সত্তা। পাঠ্য বইয়ের ইতিহাসে একপাক্ষিক বর্ণনা শিশু ও কিশোরদের মনে শেখ মুজিবুর রহমানকে দেবতাতুল্য করে গড়ে তোলাই ছিল আওয়ামী হেজিমনির অন্যতম শক্তিশালী। ধর্মনিরপেক্ষতার ঢাল, নিজেদের প্রগতিশীল প্রমাণের চেষ্টা, এবং সংস্কৃতিমনা ও শিল্পী সমাজকে এটা বুঝাতে চাওয়া যে আমরা আছি বলেই তোমরা নিরাপদে আছো, এবং বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদেরকে এটা বোঝানো যে আওয়ামী লীগ সরকার মূলত সংখ্যালঘুদের নিরাপত্তায় সবচেয়ে বেশ শক্ত হেজিমনি। কিন্তু আওয়ামী লীগের এই আধিপত্যবাদে, আওয়ামী লীগের এই হেজিমনিতে প্রথম কুড়ালটা কিন্তু আওয়ামী লীগ নিজেই মেরেছিল। যে দল বিনা ভোটে নির্বাচিত,
সেই দল যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তখন মধ্যবিত্ত শিক্ষিত সমাজে তা রেখে যায় বিরাট দ্বিচারিতা, এবং স্বভাবতই মানুষ বিপরীত মেরুর দিকে ঝুঁকে পড়ে। গ্রামসির মতে একটি শক্তিশালী আধিপত্যকে ভাঙতে হলে পাল্টা বুদ্ধিবৃত্তিক কাঠামো দাঁড় করাতে হয়, যাকে বলা হয় কাউন্টার হেজিমনি। জামায়াত গত 18 বছর ধরে ঠিক এই কাজটিই করেছে নীরবে। জামায়াত সুকৌশলে এটা প্রচার করার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধে আদতে ছিল ভারতের একটি ষড়যন্ত্র। আওয়ামী লীগের অতিমাত্রায় ভারত প্রীতি সাধারণ মানুষের কাছে এই বয়ানটিকে সত্য হিসেবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে। জামায়াতের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ সেটি হচ্ছে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া। যদি জামায়াত এই নেগেটিভটা তৈরি করতে পারে যে পাকিস্তানকে ভাঙার জন্য এটা ছিল মূলত আওয়ামী লীগ এবং ভারতের চক্রান্ত, তাহলে তাদের উপর আনিত যে অভিযোগ সেটা অনেক ক্ষেত্রেই বৈধতা হারায়। জামায়াত গত 18 বছরে ঠিক এই কাজটিই করে চলেছে, এবং এর প্রভাব একটা বিরাট অংশের কাছে সত্য বলেও প্রতিষ্ঠিত হয়ে গেছে। আওয়ামী লীগ যখন সেকুলার সংস্কৃতির চর্চা করছে, বিপরীতে জামায়াত তখন গজল ও ইসলামিক ভাবধারার সংস্কৃতির বিকাশ ঘটায়। বিভিন্ন শিল্পী গোষ্ঠী তৈরি করে তরুণ সমাজকে তারা আকৃষ্ট করতে সক্ষম হয়। কোচিং সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তারা একটি শিক্ষিত ক্যাডার শ্রেণী তৈরি করে, যার ফলে প্রচলিত সেকুলার শিক্ষা ব্যবস্থার উপরে থেকেও একটি ইসলামিক মূল্যবোধ সম্পূর্ণ মেধাবী অংশের বিকাশ কিন্তু জামায়াত ইসলাম ঘটাতে সক্ষম হয়েছিল। আওয়ামী লীগ কিংবা পূর্ববর্তী যে কোনো শাসন আমলে দুর্নীতি ছিল বাংলাদেশের বড় একটি সমস্যা। তার বিপরীতে জামায়াত এটা প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছে যে জামায়াত হচ্ছে দুর্নীতিমুক্ত এবং জামায়াত হচ্ছে ধর্মীয় মূল্যবোধে আকৃষ্ট। জামায়াত প্রচার করেছে 90% মুসলিমের দেশে ধর্মনিরপেক্ষতা আসলে ধর্মহীনতা। এই কাউন্টার হেজিমনি আওয়ামী লীগের 18 বছরের সাজানো আধিপত্যবাদকে তছনছ করে দিয়েছে। অথরিটেরিয়ান ব্যাকল্যাশ সমাজ বিশ্লেষণে একদমই নব্য ধারণা, যা এটা বলে রাষ্ট্র যখন কর্তৃত্ববাদী হয়ে জনগণের চিন্তা, মত ও পরিচয়ের উপর নিয়ন্ত্রণ বাড়ায়, রাষ্ট্র ঠিক করে দেয় কোনটা দেশপ্রেম, কোনটা বৈধ ইতিহাস, তখন জনগণ স্বাভাবিকভাবেই তার উল্টো দিকে ঝুঁকে পড়ে। 2013 সালের শাহবাগ মঞ্চ ও দেশদ্রোহিতার অভিযোগে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসির আদেশ জামায়াতের রাজনীতিতে এক কালো অধ্যায়, যেখানে রাজনৈতিকভাবে জামাতের পরাজয় হলেও সমাজ জীবনে থেকে গেছে এর বিরাট একটি প্রভাব। সরকার যখন নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল করতে চায়, তখন ওই গোষ্ঠী নির্যাতিত হিসাবে সহানুভূতি পায়। 24-এর আওয়ামী হেজিমনির বিরুদ্ধে কেবলমাত্র জামাত নয়, ডান, বাম, মধ্যপন্থার দলগুলো অংশগ্রহণ করেছিল, কিন্তু সবচেয়ে বড় কাউন্টার হেজিমনি একমাত্র জামায়াতই সৃষ্টি করতে পেরেছিল, যার ফলে আজকের সমাজে তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের আধিপত্য অনেক বেশি। জামায়াতের এই পুনরুত্থান কেবলমাত্র রাজনৈতিক উত্থান নয়, তা তাদের দীর্ঘদিনের আদর্শিক যুদ্ধের ফলাফল। বাংলাদেশ তবে কি এখন একটা নতুন সংস্কৃতির বলয়ের মধ্যে প্রবেশ করছে? আমরা আবার আরেকটা নতুন আধিপত্যের মধ্যে পড়তে যাচ্ছি। আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।